হামিদ একজন ধনী ব্যবসায়ী ছিল। ওর পরিবারে ওর বেগম রাজিয়া আর মেয়ে হিনা ছিল। আপু, এই দেখো। আরে বাহ হিনা, তুই এত সুন্দর ড্রয়িং করেছিস। এটা তুমি, ওটা আম্মি, আর এটা আমি, আর এটা হলো আমাদের বাড়ি। কিন্তু আমাদের বাড়ি তো সাদা, তুই নীল রং করেছিস কেন? আসলে আব্বু, আমার নীল রং খুব ভালো লাগে, তাই আমি বাড়িটা নীল রং করেছি। আমার মেয়ের যখন নীল রং পছন্দ, তখন আমি কালকেই আমার বাড়ি নীল রং করব। তুমিও কি এসব বাচ্চাদের মতো কথা শুনছো? আরে বেগম সাহেবা, যখন আমার গুড়িয়ার নীল রং পছন্দ, তখন এটা আমার দায়িত্ব, আমার বাড়িটা নীল রঙেরই করব। আর আমি আজই রং করার মিস্ত্রিকে ডাকবো। তোমাদের দুজনের সামনে আমার কথা টেকে নাকি? যা তোমার ইচ্ছে, তুমি বাড়িতে নীল রং করাও বা হলুদ। রাজিয়ার মনে হচ্ছিল এটা শুধু বাচ্চার জেদ, কিন্তু হামিদের কাছে ওর মেয়ের সব জেদ প্রয়োজনীয় ছিল। হামিদ পুরো বাড়িটা নীল রঙের করে দিল। কেমন হয়েছে মা? ঠিক যেমনটা আমার পছন্দ তেমন। এই না হলো কথা। আব্বু, আমরা অনেকদিন কোথাও ঘুরতে যাইনি। আমার সব বন্ধুরা ওদের আম্মি আব্বার সাথে শহরে গেছে। তোমার এই ইচ্ছাটাও আমি তাড়াতাড়ি পূরণ করে দেব। আমরা তিনজন কালকেই কোথাও ঘুরতে যাব। আম্মি, রেডি হই নাও, কাল আমরা যাচ্ছি। কোথায়? ঘুরতে। রাজিয়া, ওর খুব ঘুরতে যেতে ইচ্ছে করছে, তাই কালকেই যাব। ঠিক আছে। পরের দিন সকালে হামিদের পরিবার ওদের গাড়ি করে বেরিয়ে পড়ল। ওরা একটা অ্যামিউজমেন্ট পার্কে গেল। ওখানে হিনা খুব খেললো। সকাল থেকে বিকেল অবধি তিনজন এনজয় করলো। আর তারপর বিকেলে তিনজন গাড়িতে উঠে পড়ল। রাতের অন্ধকারে হামিদ হাইওয়েতে গাড়ি চালাচ্ছিল। তখনই হঠাৎ একটা ট্রাক ওদের গাড়িতে ধাক্কা মারল। আর এই অ্যাক্সিডেন্টে হামিদ ওখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। আর রিনা আর রাজিয়া আহত হলো। পরের দিন সকালে যখন ওদের জ্ঞান ফিরল, হামিদ কোথায়? ওনাকে বাঁচাতে পারিনি। আর আমার মেয়ে হিনা? ও শুধু একটু চোট পেয়েছে, ও বাইরে আছে। আপনার মাথায় ভালোই আঘাত লেগেছে, আপনার বিশ্রাম নেওয়ার দরকার। এখন রাজিয়ার হিনার এই দুনিয়াতে কেউ ছিল না। কয়েকদিন পরে হসপিটাল থেকে ছাড়া পেয়ে রাজিয়া বাড়ি এলো। তখন ওকে একটা লোক বাধা দিল। তুমি কে, আর আমাদের বাড়িতে ঢুকতে বাধা দিচ্ছ কেন? ম্যাডাম, এই প্রপার্টি ব্যাংক সিল করে দিয়েছে। হামিদ কুরেশি ব্যাংক থেকে লোন নিয়েছিল, যা শোধ দেবার আগে উনি চলে গেলেন। এখন এই প্রপার্টি আর হামিদের সব বিজনেসের উপর ব্যাংকের অধিকার। এখন রাজিয়া আর হিনার কাছে লুকানোর মতো বাড়িও ছিল না। রাজিয়া কাঁদতে কাঁদতে হাঁটছিল। ওরা দুজন একটা পার্কের কাছে গেল, আর রাজিয়া বেঞ্চের উপরে গিয়ে বসলো। কি হয়েছে আম্মি? ওই আঙ্কেল আমাদের বাড়ির ভিতরে আমাদের ঢুকতে দিল না কেন? এখন ওই বাড়িটা আর আমাদের নেই হিনা। কিন্তু কেন? এই সব তো শুধু তোর আব্বাই জানে। তো এখন আমরা কোথায় থাকবো? জানি না। রাজিয়া কাঁদছিল। ওর কান্নার আওয়াজ একজন মহিলার কানে গেল। ওনার নাম রুকসানা, রাজিয়ার বান্ধবী। রুকসানা রাজিয়ার কাছে এলো। রাজিয়া, তুই এভাবে কাঁদছিস কেন? রুকসানা। রাজিয়া কাঁদতে কাঁদতে ওর বান্ধবীকে দুঃখের কথা বলল। হায় আল্লাহ, আমি ভেবেছিলাম ওপরওয়ালা শুধু আমাকে কষ্ট দিয়েছে, কিন্তু তোর কষ্ট তো আমার থেকেও বেশি। আমার স্বামী আমাকে ছেড়ে অন্য কারোর কাছে চলে গেছে, কিন্তু তোর কাছে তো তোর মেয়ে আছে। এখন বুঝতে পারছি না আমি কি করব, কোথায় থাকবো। রাজিয়া, তুই আমার সাথে থাকতে পারিস। ধন্যবাদ তোকে, অনেক অনেক ধন্যবাদ রুকসানা। আমি তোর খারাপ সময় কাজে এসেছি, এটাই যথেষ্ট। আমি এখানেই কাছে একটা ঝুপড়িতে থাকি, আর এখানেই পার্কের বাইরে কাবাব বিক্রি করি। চল আমার সাথে। রুকসানা রাজিয়া আর হিনাকে ওর বাড়িতে নিয়ে গেল। এই বাড়িতে শুধু একটাই ঘর আছে। খুব ভালো। রুকসানা দুজনকে খাবার বেড়ে দিল, আর ওরা মা মেয়ে পেট ভরে খাবার খেলো।
আর ওরা ওই ঝুপড়িতে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে রুকসানা তাড়াতাড়ি উঠে কাবাব বানানোর প্রস্তুতি শুরু করলো। আমাকেও ডেকে দিতিস, তুই গভীর ঘুমে ঘুমোচ্ছিলিস, ভাবলাম তোকে কষ্ট দেব কেন। তুই আমার জন্য এত কিছু করলি, অন্তত পক্ষে আমি তো তোকে সাহায্য করতেই পারি বল। আর তারপর রাজিয়া ও রুকসানার সাথে কাবাব বানানো শুরু করলো। তুই তো খুব ভালো কাবাব বানাস। হিনার আব্বু এই কথা বলতো, আমার কাবাব উনি খুব পছন্দ করতেন। রাজিয়া, তোকে এই শোক থেকে বেরোতেই হবে। হিনার আব্বু সবসময় তোর সাথেই থাকবে। হ্যাঁ। কাবাব রেডি হয়ে যাওয়ার পরে রুকসানা ওগুলো বিক্রি করতে পার্কে চলে যেত। আন্টি, একটা কাবাব পাও দেন না। এই নাও বাবু 20 টাকা। ওই ছেলেটা ওই কাবাব পাও খেয়ে নিল। আন্টি, আর একটা দাও না। ও পরের কাবাব পাওটাও খেয়ে নিল। আর একটা, কত স্বাদ এই কাবাবটা। বাচ্চাটার কথা শুনে রুকসানাও একটা কাবাব খেলো। সত্যি রাজিয়া দারুণ কাবাব বানায়। আজ কিছুক্ষণের মধ্যেই রুকসানার সব কাবাব বিক্রি হয়ে গেল। আরে রাজিয়া, দেখ কাবাব সব বিক্রি হয়ে গেছে। তোর হাতে তো জাদু আছে। লোকেরা একটার পর একটা কাবাব খেয়েই যাচ্ছিল। প্রথমবারই আমার সব কাবাব বিক্রি হয়েছে। খুব ভালো, কাল থেকে আমি আরো কাবাব বানাবো। হ্যাঁ নিশ্চয়ই। পরের দিন সকালে রাজিয়া বেশি কাবাব বানালো, আর আজ ও সব কাবাব ঝট ঝট বিক্রি হয়ে গেল। যারাই কাবাব খাচ্ছিল সবাই প্রশংসা করছিল। এই ঘটনা পরের কয়েকদিন অবধি চলতে লাগলো। তারপরে একদিন রুকসানার শরীর খারাপ হয়ে গেল। ওর খুব জ্বর হয়েছিল। রুকসানা, আজকে তুই রেস্ট নে। তাহলে এই কাবাব কি বিক্রি করবে? আমি। হিনা, তুই মাসের খেয়াল রাখিস। ঠিক আছে আম্মা। কিন্তু তুই এসব কি করে করবি? যেভাবে তুই রোজ করিস। চিন্তা করিস না, আমি পারবো। রাজিয়া কাবাব পাও নিয়ে পার্কের বাইরে দাঁড়ালো। এক এক করে অনেক খরিদ্দার কাবাব পাও কিনলো। তারপর একটা লোক রাজিয়ার কাছে এলো। আপা, এই কাবাব কোথা থেকে কেনেন আপনি? আমরা কিনি না, আমি নিজে এগুলো বানাই। এত টেস্টি কাবাব আমি কখনো খাইনি। আমি সুশান্ত, আমি একটা ইভেন্ট কোম্পানিতে কাজ করি। আপনি কি আমার ইভেন্টের জন্য এইরকম কাবাব বানিয়ে দেবেন? হ্যাঁ হ্যাঁ, কেন দেব না। সুশান্ত রাজিয়াকে ওর কার্ড দিয়ে দিল। আপনি আমাকে কাল সকালে ফোন করবেন, আমি আপনাকে রোজকার অর্ডার দিয়ে দেবো, আর আপনার লোকেরা আপনার বাড়িতে টাকা দিয়ে কাবাব নিয়ে যাবে। ঠিক আছে। এইটা শুনে রাজিয়া খুব খুশি ছিল। রাতে বাড়ি ফিরেই ও সব কথা রুকসানা আর হিনাকে বলল। এটা তো খুব ভালো খবর রাজিয়া। পরের দিন সকালে রাজিয়া সুশান্তকে ফোন করলো আর ও 1000টা কাবাবের অর্ডার দিল। রাজিয়া, রুকসানা আর হিনা মিলে কাবাব বানালো, আর তারপর কোম্পানির লোকেদের কাবাব দিয়ে টাকা নিয়ে নিল। এই ব্যবসা চলতে লাগলো। সুশান্ত রাজিয়াকে রোজ কাবাবের অর্ডার দিত। রাজিয়া আর রুকসানার রোজগার বেড়ে গেছিল। ওরা দুজনে মিলে একটা বড় বাড়ি কিনলো। হিনা আবার স্কুলে যাওয়া শুরু করলো। রাজিয়া আর রুকসানা আরও অনেক মহিলাদের কাজে রেখেছিল। আর এইভাবে কাবাব পাও 3 জনের ভাগ্য বদলে দিল। আব্দুল একজন খানসামা ছিল, যে সুলতান মিয়ার হোটেলে তন্দুরি বানাতো। ভাই, আমাকে একটা তন্দুর পার্সেল করে দাও। আগে এক্ষুনি দিচ্ছি। আপনার হাতের তন্দুরের কোনো জবাব নেই আব্দুল মিয়া। আমি অনেক হোটেলের তন্দুর খেয়েছি, কিন্তু আপনার হাতের তন্দুরের মতো স্বাদ কোথাও পাওয়াই যাবে না। ধন্যবাদ, আপনার যে আমার তন্দুরি ভালো লেগেছে সেটাই অনেক। আব্দুল অনেক বছর ধরে এই হোটেলেই কাজ করছিল। সবকিছু ঠিকই চলছিল। তারপর একদিন সুলতান মিয়ার ছেলে আফজল হোটেলের দেখাশোনা করতে আরম্ভ করলো। ভাই, আপনার হোটেলের তন্দুরির তো কোনো কথাই নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জানি জনাব, অনেক লোক আব্দুল মিয়ার তন্দুরির খুব প্রশংসা করেন। এই শুনে আব্দুল হাসল। সে আফজলের মনে দুষ্ট বুদ্ধির ব্যাপারে জানতো না। আফজল ভেবে রেখেছিল যে ও তন্দুরি কাউন্টার আরো বড় করে বানাবে এবং আরো অনেক খানসামা রাখবে। আব্দুল ভাই, এবার আপনাকে অন্যান্য খানসামাদেরও আপনার মতন তন্দুরি বানাতে শেখাতে হবে। আসলে ব্যাপারটা হলো,
আমি তন্দুরির কাউন্টারটা বড় করতে চলেছি, যাতে আরো বেশি অর্ডার নিতে পারি, সেই জন্য। হ্যাঁ নিশ্চয়ই, আমি সব খানসামাদের শিখিয়ে দেবো। এই শুনে আফজল খুশি হলো। কিছুদিন পর তন্দুরি কাউন্টার বড় হয়ে গেল। আরো দুজন খানসামা কাউন্টারে এলো, আলতাফ আর আরবাজ। এবার আমাকে ভালো করে দেখো আর শেখো। যদি আমার মতন ভালো করে তন্দুরি বানাতে পারো, তাহলে গ্রাহক তোমাদেরও তারিফ করবে। আব্দুল দুজনকে ভালো করে তন্দুরি বানাতে শেখাতে লাগলো। কিছুদিনের মধ্যেই ওরাও আব্দুলের মতন তন্দুরি বানাতে শিখে গেল। আশা করি এবার আপনার হোটেল খুব ভালো ব্যবসা করবে এবং ভালো লাভ করবে। আপনার আশীর্বাদ থাকলে সবই হবে আব্দুল মিয়া। আব্দুল ভালো মনে ওই দুজন খানসামাকে তন্দুরি বানাতে শিখিয়েছিল, কিন্তু আফজল খুব চালাক ছিল। ওর মনে শুধু টাকা রোজগার করার জেদ ছিল। তাই জন্য ও একটা নতুন পোল্ট্রিওয়ালার সাথে সওদা করলো। এই পোল্ট্রিওয়ালা আফজলকে সস্তা দামে মরা মুরগি বিক্রি করতে লাগলো, যার জন্য আফজলের লাভ বেড়ে গেল। তন্দুরি কাউন্টার বড় হয়ে যাওয়ার কারণে গ্রাহকও বেড়ে গিয়েছিল। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু একদিন যখন আব্দুল বেশ রাত পর্যন্ত হোটেলে ছিল, তখন হোটেলের মালিক সুলতান সেখানে এলো। বাবা আফজল, কেমন চলছে হোটেল? খুব ভালো আব্বা। আমি শুনেছি তুই নাকি পোল্ট্রিওয়ালা বদলে দিয়েছিস। হ্যাঁ আব্বা, এই পোল্ট্রিওয়ালা আমাদের কম দামে মুরগি দিচ্ছে। আচ্ছা, কিন্তু কি করে দিচ্ছে? কারণ সেই মুরগিগুলো আগে থেকেই মরা। ইয়া খোদা, এ কি পাপ করছিস বাবা? এটা ভুল, এরকম পাপ করো না। যদি আমাদের তন্দুরি খেয়ে কারোর শরীর খারাপ হয়, তাহলে খোদা আমাদের ক্ষমা করবেন না বাবা। এরকম কিছুই হবে না আব্বা, সব হোটেলওয়ালাই এটাই করে। আমার সব বন্ধুদের হোটেলে এটাই হয়। এখনো কারোর শরীর খারাপ হয়নি, আর আগেও হবে না। আমার কাজ ছিল তোমাকে সাবধান করা, বাকি তোমার ইচ্ছা। এখন এই হোটেল তোমার, আর তুমি এটার মালিক। ভালো হোক বা মন্দ হোক, সেটা তোমার সিদ্ধান্ত, ঠিক আছে? সুলতান সাহেব ওখান থেকে চলে গেলেন। এই পুরো কথাবার্তা আব্দুল শুনে নিয়েছিল। কিছুক্ষণ পরে সেও নিজের বাড়ির দিকে চলে গেল। রাত্রে আব্দুল এই ব্যাপারে চিন্তা করতে লাগলো। আমি এমন জায়গায় কাজ করতে পারবো না যেখানে মানুষের শরীর স্বাস্থ্য নিয়ে খেলা করা হয়। এটা একদম ভুল কাজ। কিন্তু আফজল মিয়া আমার কথা শুনবে না। ভালো এটাই হবে যে আমি এই কাজটা ছেড়ে দিই। আব্দুল ভেবে নিয়েছিল যে ও সুলতান হোটেলে খানসামার কাজ ছেড়ে দেবে। পরের দিন সকালেও হোটেলে গেল। আমি কাল সবকিছু শুনে নিয়েছিলাম। এই কাজ করতে আমার মন আমাকে সায় দিচ্ছে না। আমি এই হোটেল ছেড়ে চলে যাচ্ছি। ভালো কথা। তোমার কি মনে হয়, তুমি চলে গেলে আমার হোটেল বন্ধ হয়ে যাবে? কখনোই না। কিন্তু তুমি অন্য কোনো হোটেলে কখনো কাজ পাবে না। এটা কিন্তু সত্যি আব্দুল মিয়া। আমি মেনে নিলাম, আমি কাজ না করেও থেকে যাব, কিন্তু বেঈমানিতে অংশগ্রহণ করব না। আব্দুল এই কথা বলে সেখান থেকে চলে গেল। ও অনেক হোটেলে কাজ খুঁজতে লাগলো, কিন্তু কোথাও ও কাজ পেল না। ক্লান্ত হয়ে সে একদিন ওর বন্ধু মুস্তাফার সাইকেলের দোকানে গিয়ে বসলো। কি হলো ভাই, আজও কাজ পেলে না? না বন্ধু, জানি না এবার কি করব। আমি তন্দুরি বানানো ছাড়া আর কোনো কাজ করতেও পারি না। তোমাকে কে বলেছে অন্য কাজ করতে? আমি তো এটা বলছিলাম যে তুমি তোমার নিজের তন্দুরির কাউন্টার খুলে ফেলো। অত টাকা নেই আমার কাছে। তন্দুর বানাতে অনেক টাকা লাগে, আর তার উপরে হোটেলও তো চাই না, তার উপর তার ভাড়া। এত কিছু আমি কি করে করব? তোমার দুটো সমস্যার একটাই সমাধান আছে আমার কাছে, একটু অপেক্ষা করো। মুস্তাফা দুটো পুরনো সাইকেলের রিম নিয়ে তার মধ্যে দিয়ে একটা শিক ঢুকিয়ে দিল। নে, তৈরি হয়ে গেছে। এটা কি? বোঝাচ্ছি তোকে। মুস্তাফার কাছে একটা হাতগাড়ি ছিল। মুস্তাফা হাতগাড়ির ওপর একটা লোহার পাট ঠুকে আটকে দিল, আর তারপর সেই তন্দুর ওই হাতগাড়ির ওপর রেখে দিল। এবার এটার নিচে তুই জ্বলন্ত কয়লা রাখ, আর এটা ঘুরিয়ে ঘুরিয়ে তন্দুরি বানা। আরে বাহ, এটা তো খুব ভালো। তুই এটা ভাবলি কি করে? আমি তোর সাহায্য করতেই চাইছিলাম, তাই এটা আমার মাথায় এলো। ধন্যবাদ ধন্যবাদ আমার বন্ধু। পরের দিন আব্দুল তার হাতগাড়িতে তন্দুরি বিক্রি করতে লাগলো। আব্দুল তন্দুরি বানাতে পারদর্শী ছিল। ওর হোটেল ছিল না, তাই সে তন্দুরির দামও কম রেখেছিল। আব্দুলের তন্দুরির ঠেলাতে গ্রাহকদের ভিড় লেগেই থাকতো। ওদিকে সুলতান হোটেলে ফুড অফিসারদের রেড হলো।
আর মরা মুরগি বিক্রি করার অপরাধে হোটেল সিল করে দেওয়া হলো আর আফজলকে জেলে বন্দি করে দেওয়া হলো। হয়তো এটাই প্রকৃতির নিয়ম, ভালোর সাথে ভালো হয় আর খারাপের সাথে খারাপ। তাই জন্য কথায় আছে, যার শেষ ভালো তার সব ভালো। আব্দুল একজন খানসামা ছিল যে সুলতান মিয়ার হোটেলে তন্দুরি বানাতো। ভাই আমাকে একটা তন্দুর পার্সেল করে দাও। আগে এক্ষুনি দিচ্ছি। আপনার হাতের তন্দুরের কোনো জবাব নেই আব্দুল মিয়া। আমি অনেক হোটেলের তন্দুর খেয়েছি, কিন্তু আপনার হাতের তন্দুরের মতো স্বাদ কোথাও পাওয়াই যাবে না। ধন্যবাদ, আপনার যে আমার তন্দুরি ভালো লেগেছে সেটাই অনেক। আব্দুল অনেক বছর ধরে এই হোটেলেই কাজ করছিল, সবকিছু ঠিকই চলছিল। তারপর একদিন সুলতান মিয়ার ছেলে আফজল হোটেলের দেখাশোনা করতে আরম্ভ করলো। ভাই, আপনার হোটেলের তন্দুরির তো কোনো কথাই নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জানি জনাব, অনেক লোক আব্দুল মিয়ার তন্দুরির খুব প্রশংসা করেন। এই শুনে আব্দুল হাসলো। সে আফজলের মনে দুষ্টু বুদ্ধির ব্যাপারে জানতো না। আফজল ভেবে রেখেছিল যে ও তন্দুরি কাউন্টার আরো বড় করে বানাবে এবং আরো অনেক খানসামা রাখবে। আব্দুল ভাই, এবার আপনাকে অন্যান্য খানসামাদেরও আপনার মতন তন্দুরি বানাতে শেখাতে হবে। আসলে ব্যাপারটা হলো, আমি তন্দুরির কাউন্টারটা বড় করতে চলেছি যাতে আরো বেশি অর্ডার নিতে পারি, সেই জন্য। হ্যাঁ নিশ্চয়ই, আমি সব খানসামাদের শিখিয়ে দেবো। এই শুনে আফজল খুশি হলো। কিছুদিন পর তন্দুরি কাউন্টার বড় হয়ে গেল। আরো দুজন খানসামা কাউন্টারে এলো, আলতাফ আর আরবাজ। এবার আমাকে ভালো করে দেখো আর শেখো। যদি আমার মতন ভালো করে তন্দুরি বানাতে পারো তাহলে গ্রাহক তোমাদেরও তারিফ করবে। আব্দুল দুজনকে ভালো করে তন্দুরি বানাতে শেখাতে লাগলো। কিছুদিনের মধ্যেই ওরাও আব্দুলের মতন তন্দুরি বানাতে শিখে গেল। আশা করি এবার আপনার হোটেল খুব ভালো ব্যবসা করবে এবং ভালো লাভ করবে। আপনার আশীর্বাদ থাকলে সবই হবে আব্দুল মিয়া। আব্দুল ভালো মনে ওই দুজন খানসামাকে তন্দুরি বানাতে শিখিয়েছিল, কিন্তু আফজল খুব চালাক ছিল। ওর মনে শুধু টাকা রোজগার করার জেদ ছিল। তাই জন্য ও একটা নতুন পোল্ট্রিওয়ালার সাথে সওদা করলো। এই পোল্ট্রিওয়ালা আফজলকে সস্তা দামে মরা মুরগি বিক্রি করতে লাগলো, যার জন্য আফজলের লাভ বেড়ে গেল। তন্দুরি কাউন্টার বড় হয়ে যাওয়ার কারণে গ্রাহকও বেড়ে গিয়েছিল। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু একদিন যখন আব্দুল বেশ রাত পর্যন্ত হোটেলে ছিল, তখন হোটেলের মালিক সুলতান সেখানে এলো। বাবা আফজল, কেমন চলছে হোটেল? খুব ভালো আব্বা। আমি শুনেছি তুই নাকি পোল্ট্রিওয়ালা বদলে দিয়েছিস। হ্যাঁ আব্বা, এই পোল্ট্রিওয়ালা আমাদের কম দামে মুরগি দিচ্ছে। আচ্ছা, কিন্তু কি করে দিচ্ছে? কারণ সেই মুরগিগুলো আগে থেকেই মরা। ইয়া খোদা, এ কি পাপ করছিস বাবা? এটা ভুল, এরকম পাপ করো না। যদি আমাদের তন্দুরি খেয়ে কারোর শরীর খারাপ হয় তাহলে খোদা আমাদের ক্ষমা করবেন না বাবা। এরকম কিছুই হবে না আব্বা, সব হোটেলওয়ালাই এটাই করে। আমার সব বন্ধুদের হোটেলে এটাই হয়। এখনো কারোর শরীর খারাপ হয়নি, আর আগেও হবে না। আমার কাজ ছিল তোমাকে সাবধান করা, বাকি তোমার ইচ্ছা। এখন এই হোটেল তোমার, আর তুমি এটার মালিক। ভালো হোক বা মন্দ হোক সেটা তোমার সিদ্ধান্ত, ঠিক আছে? সুলতান সাহেব ওখান থেকে চলে গেলেন। এই পুরো কথাবার্তা আব্দুল শুনে নিয়েছিল। কিছুক্ষণ পরে সেও নিজের বাড়ির দিকে চলে গেল। রাত্রে আব্দুল এই ব্যাপারে চিন্তা করতে লাগলো। আমি এমন জায়গায় কাজ করতে পারবো না যেখানে মানুষের শরীর স্বাস্থ্য নিয়ে খেলা করা হয়। এটা একদম ভুল কাজ। কিন্তু আফজল মিয়া আমার কথা শুনবে না। ভালো এটাই হবে যে আমি এই কাজটা ছেড়ে দিই। আব্দুল ভেবে নিয়েছিল যে ও সুলতান হোটেলে খানসামার কাজ ছেড়ে দেবে। পরের দিন সকালেও হোটেলে গেল। আমি কাল সবকিছু শুনে নিয়েছিলাম। এই কাজ করতে আমার মন আমাকে সায় দিচ্ছে না। আমি এই হোটেল ছেড়ে চলে যাচ্ছি। ভালো কথা। তোমার কি মনে হয়, তুমি চলে গেলে আমার হোটেল বন্ধ হয়ে যাবে? কখনোই না। কিন্তু তুমি অন্য কোনো হোটেলে কখনো কাজ পাবে না। এটা কিন্তু সত্যি আব্দুল মিয়া। আমি মেনে নিলাম, আমি কাজ না করেও থেকে যাব, কিন্তু বেইমানিতে অংশগ্রহণ করব না। আব্দুল এই কথা বলে সেখান থেকে চলে গেল। ও অনেক হোটেলে কাজ খুঁজতে লাগলো, কিন্তু কোথাও ও কাজ পেল না। ক্লান্ত হয়ে সে একদিন ওর বন্ধু মুস্তাফার সাইকেলের দোকানে গিয়ে বসলো। কি হলো ভাই, আজও কাজ পেলে না? না বন্ধু,
জানি না এবার কি করব। আমি তন্দুরি বানানো ছাড়া আর কোনো কাজ করতেও পারি না। তোমাকে কে বলেছে অন্য কাজ করতে? আমি তো এটা বলছিলাম যে তুমি তোমার নিজের তন্দুরির কাউন্টার খুলে ফেলো। অত টাকা নেই আমার কাছে, তন্দুর বানাতে অনেক টাকা লাগে, আর তার উপরে হোটেলও তো চাই না, তার উপর তার ভাড়া, এত কিছু আমি কি করে করব? তোমার দুটো সমস্যার একটাই সমাধান আছে আমার কাছে, একটু অপেক্ষা করো। মুস্তাফা দুটো পুরনো সাইকেলের রিম নিয়ে তার মধ্যে দিয়ে একটা শিক ঢুকিয়ে দিল। নে, তৈরি হয়ে গেছে। এটা কি? বোঝাচ্ছি তোকে। মুস্তাফার কাছে একটা হাতগাড়ি ছিল। মুস্তাফা হাতগাড়ির ওপর একটা লোহার পাট ঠুকে আটকে দিল, আর তারপর সেই তন্দুর ওই হাতগাড়ির ওপর রেখে দিল। এবার এটার নিচে তুই জ্বলন্ত কয়লা রাখ, আর এটা ঘুরিয়ে ঘুরিয়ে তন্দুরি বানা। আরে বাহ, এটা তো খুব ভালো। তুই এটা ভাবলি কি করে? আমি তোর সাহায্য করতেই চাইছিলাম, তাই এটা আমার মাথায় এলো। ধন্যবাদ ধন্যবাদ আমার বন্ধু। পরের দিন আব্দুল তার হাতগাড়িতে তন্দুরি বিক্রি করতে লাগলো। আব্দুল তন্দুরি বানাতে পারদর্শী ছিল। ওর হোটেল ছিল না, তাই সে তন্দুরির দামও কম রেখেছিল। আব্দুলের তন্দুরির ঠেলাতে গ্রাহকদের ভিড় লেগেই থাকতো। ওদিকে সুলতান হোটেলে ফুড অফিসারদের রেড হলো, আর মরা মুরগি বিক্রি করার অপরাধে হোটেল সিল করে দেওয়া হলো, আর আফজলকে জেলে বন্দি করে দেওয়া হলো। হয়তো এটাই প্রকৃতির নিয়ম, ভালোর সাথে ভালো হয় আর খারাপের সাথে খারাপ। তাই জন্য কথায় আছে, যার শেষ ভালো তার সব ভালো। ইরফান আর মকবুল দুই বন্ধু ছিল। মকবুলের মাংসের দোকান ছিল, আর ইরফান আপাতত বেকার ছিল। কি হয়েছে বন্ধু, আজও কোনো কাজ পেলে না? আর কি বলবো, বুঝতেই পারছি না। এত লেখাপড়া কি লাভ হলো, এখন একটা চাকরিও পেলাম না। বুঝতেই পারছি না যে এখন কি করব। আমার ওপর তো এখন রোকসানারও দায়িত্ব রয়েছে। এত তাড়াতাড়ি বিয়ে করা উচিতও হয়নি আমার, কিন্তু এখন যখন তুই বিয়ে করেই ফেলেছিস, তখন কাজকর্ম তো খুঁজতেই হবে। তুই তো জানিসই যে কি পরিস্থিতিতে আমার বিয়ে হয়েছে। যদি বিয়েটা না করতাম তাহলে রোকসানার আব্বা ওর অন্য জায়গায় বিয়ে দিয়ে দিল, কিন্তু বিয়ের পর এত দায়িত্ব মাথায় চেপেছে, বুঝতেই পারছি না যে এখন আমি ঠিক কি করতে পারি। আরে ইরফান, তুই শর্মা বানাতে জানিস তো? হ্যাঁ হ্যাঁ, তাহলে শর্মার দোকান দিচ্ছিস না কেন? দোকান খুলতে গেলেও তো টাকা লাগবে, তাই না? সেটা কোথা থেকে জোগাড় করব? আমি আছি তো, আমি তোকে ধার দেব। তোর ব্যবসা চলতে শুরু করলে তুই দিয়ে দিবি। হ্যাঁ হ্যাঁ, সেটা তো করাই যায়। ইরফান খুশি হয়ে তার বাড়িতে গেল আর এই সব কথা রুকসানাকে বলে দিল। আল্লাহর অনেক দয়া, কোনো একটা উপায় তো তুমি পেলে। এবার তাড়াতাড়ি আমার রোলের দোকান দেব। আশা করি ভালো জোগাড় হবে আর আমাদের পরিস্থিতিও বদলে যাবে। নিশ্চয়ই হবে, আমি দোয়া করব। মকবুলের কাছ থেকে টাকা ধার নিয়ে ইরফান শোরমার মেশিন কিনে নিল। ও মকবুলের কাছ থেকেই মাংস কিনতে গেল, আর ওর শোরমার দোকান চালু হয়ে গেল। ওরে দাদা, একটা শর্মা দিন তো। হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি। আস্তে আস্তে ইরফানের শোরমার দোকানে কাস্টমারদের ভিড় বাড়তে লাগলো। এটার স্বাদ তো দেখছি খুবই ভালো হবে। তো সব মশলা আমি বাড়িতেই তৈরি করি। বাহ, দারুণ, খেতে খুব ভালো হয়েছে দাদা। ইরফান খুব খুশি হলো যে ওর শোরমা লোকজনের পছন্দ হচ্ছিল। ওর খরিদ্দাররা খুব আশা নিয়ে শোরমা খেতে আসতো। একদিন বাড়িতে বসে ও সপ্তাহের টাকা গুনছিল। 4000 টাকা লাভ হয়েছে। এর মধ্যে থেকে 2000 টাকা আমার সংসার খরচা আর জিনিসপত্রের জন্য, আর 2000 টাকা দিয়ে মকবুলের ধার শোধ করে দেব। হ্যাঁ হ্যাঁ, সেটাই ঠিক হবে। এইভাবে যদি চলতে থাকে তাহলে আমরা মকবুলের ভাইয়ের সব শোধ হয়ে যাবে। তুমি কি বলো? একদম। সেই দিন ইরফান ঋণের প্রথম কিস্তি মকবুলকে ফেরত দিল। মনে হয় তোর ব্যবসা খুব ভালো করে চলছে ইরফান। হ্যাঁ একদম, আশা করি এইভাবেই চলুক। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই চলবে। তুই এইভাবেই পরিশ্রম কর। হ্যাঁ, নিশ্চয়ই করব। ইরফান প্রতিদিন বিকেলে তার শোরমার দোকান দিত, আর আসতে আসতেই খরিদ্দারদের ভিড় হয়ে যেত। একটা শর্মা দাও তো।
আমাকে 2টো গার্লিক রোল পার্সেল। আমাকেও একটা শর্মা। হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি। দোকান খোলা থেকে শুরু করে বন্ধ হওয়া পর্যন্ত ইরফানের হাত চলতেই থাকতো। খরিদ্দার আসতেই থাকতো। প্রতিদিন রাত 10টায় ইরফান দোকান বন্ধ করত আর নিজের রোজগার দেখে ও খুব খুশি হতো। জুবের রোজ ইরফানের দোকানে ভিড় হতে দেখত। শর্মার ব্যবসায় তো প্রচুর লাভ হয়, আমারও শর্মার ব্যবসা করা উচিত। ইরফান তো 80 টাকায় শর্মা বিক্রি করছে, আমাকে ওর থেকে কম দামে বিক্রি করতে হবে, তাহলে লোকেরা আমার রোল কিনতে আসবে। জুবের অঙ্ক কষতে লাগলো যে কিভাবে ও শর্মার দাম কমাবে। সস্তায় মাংস খুঁজতে হবে আমাকে। আর সস্তায় মাংস কেনার জন্য জুবের অনেক মাংসের দোকানে দোকানে গেল। সব জায়গায় ও একই দাম পাচ্ছিল। অবশেষে ও আকরামের দোকানে গেল। আকরাম ছিল বেঈমান টাইপের লোক। আরে ভাই, আমার প্রতিদিন 10 কিলো মাংস লাগবে, কিন্তু আমার দাম পোষাচ্ছে না। তাহলে তো একটাই উপায় আছে। সেটা কি? তুমি মরা মুরগি কিনে নাও। মরা মুরগি তুমি 50 টাকা কিলোই পেয়ে যাবে। কিন্তু মরা মুরগিতে আমার কোনো ক্ষতি হবে না তো? আরে না না, এসবের জন্য মরা মুরগি তো কিনে নিয়ে যায়। কারোর বাবার সাধ্যি নেই যে বোঝে যে মুরগি তারা খাচ্ছে সেটা জ্যান্ত কাটা হয়েছে নাকি মরা। কিন্তু এতে তো স্বাস্থ্যের কোনো ক্ষতি হবে না তো? আরে ভাই, কিচ্ছুই হবে না। এমনিতেও যখন আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় মুরগি নিয়ে যাই, তখন রাস্তায় চাপা পড়ে কিছু মুরগির চেপে মরেই যায়। সেগুলো খেলে আবার কিসের ক্ষতি হবে? ঠিক আছে, তাহলে আমাদের লেনদেন একদম পাকা। তুমি প্রতিদিন আমাকে 50 টাকা কিলো হিসাবে মাংস দেবে। পাক্কা। জুবের শর্মা বানানোর মেশিন কিনে নিল আর তারপর ইরফানের শর্মার দোকানের পাশেই নিজের দোকান খুলে নিল। জুবের বোর্ডে বড় করে দাম লিখে দিল। জুবের 50 টাকায় শর্মা বিক্রি করছিল। লোকেরা যখন সেখানে পৌঁছলো, তখন জুবেরের দোকানের সস্তা দাম দেখে অনেক লোকজন ওর দোকানের কাছে চলে গেল। কিন্তু এখনও এমন কিছু খরিদ্দার ছিল যারা ইরফানের দোকানেই শর্মা খেতে আসতো। দাদা, তোমার দোকানের মতো স্বাদই নেই ওই শর্মার দোকানে। ওর 50 টাকায় শর্মা পোষাচ্ছে, তাই ও বিক্রি করছে। সেটাও তো বটে, কিন্তু যারা সব সময় খায় তারা তোমার কাছেই ফিরে আসবে দাদা, তুমি চিন্তা করো না। হ্যাঁ, আল্লাহর উপর আমার পুরো ভরসা আছে। সেদিন ইরফান মকবুল ভাইয়ের সাথে দেখা করলো। কি হয়েছে ইরফান? আজ তোকে এত বিষণ্ণ দেখাচ্ছে কেন বল? আর কি বলবো ভাই, জুবের শর্মার দোকান খুলেছে নতুন একটা, আর সে শর্মা 50 টাকায় বিক্রি করছে। এত সস্তায় কি করে, সেটা তো আমিও বুঝতে পারছি না ভাই। নিশ্চয়ই কোনো গন্ডগোল করছে, আমাদের খোঁজ নেওয়া উচিত। কিন্তু কি করে? চল আমার সাথে। সেদিন ইরফান আর মকবুল জুবেরের পিছু নিল। ওরা দেখলো যে জুবের আকরাম চিকেনের দোকানে গেল। এবার বুঝেছি কি এই আকরম হলো 1 নম্বরের বেঈমান। ও নিশ্চয়ই জুবেরকে মরা মুরগির মাংস বিক্রি করছে। কিন্তু সেটা তো ঠিক নয়, মানুষের শরীর খারাপ হতে পারে। তাহলে আমাদের কি করা উচিত? দুজনে ভাবতে লাগলো যে ওরা জুবের আর আকরামকে কি করে আটকাবে। তখনই মকবুলের মনে পড়ল যে ওর এলাকায় একটা ফুড ইন্সপেকশনের অফিস আছে, যেখানে ফুড কমপ্লেন করা যায়। আমাদের ফুড ইন্সপেকশন অফিসে কি কমপ্লেন করা উচিত? ঠিক আছে। ইরফান আর মকবুল ফুড অফিসে গেল। তারপর ওরা সেখানকার বড় অফিসারকে জুবেরের বেইমানির কমপ্লেন করলো। আমাদের পরীক্ষা করে দেখতে হবে। ফুড অফিসার জুবেরের শর্মার দোকানে গেল আর সেখানে রাখা চিকেন আর রুটিগুলো পরীক্ষা করতে লাগলো। স্যার, কিছু সেটেলমেন্ট করা যাক। তুমি মানুষের প্রাণ নিয়ে খেলা করছো আর আমাকে ঘুষ দেওয়ার কথা বলছো। অফিসার স্যাম্পল নিল আর পরীক্ষা করলো। স্যার, এই চিকেন খাওয়ার যোগ্য নয়। এটা খেলে চট করে শরীর অসুস্থ হয়ে পড়বে। ওকে পুলিশের হাতে ধরিয়ে দাও। পুলিশ জুবেরকে অ্যারেস্ট করে নিল।
আর তারপর আকরামকেও অ্যারেস্ট করে নিল। সবাই জুবেরের বেইমানি জানতে পেরে গেল। আর আরেকবার সৎ ইরফানের দোকানে খরিদ্দাররা ফিরে এলো। ইরফানের সমস্যার সমাধান হয়ে গেল, আর লোভী শর্মাওয়ালা জুবের তার কর্মের শাস্তি পেয়ে গেল। সবসময় মনে রাখবেন, সেই সব জিনিস যেগুলো সস্তায় পাওয়া যায় সেগুলো ভালো হয় না কিন্তু।